হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অমিত, তোমাদের কেমিস্ট্রি টিচার। তো আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আমি তোমাদের সাথে আজকে পর্যায় সারণীর কিছু ইন্ট্রোডাকশন বা ভূমিকা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো খুব বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমত শুরু করা যাক কয়েকটা প্রশ্ন দিয়ে, যেমন এই পর্যায় সারণী কি বা এটা তৈরি কেন করা হয়েছিল। ওকে, তো এর উত্তর পেতে গেলে আমাদেরকে এইসবের ইতিহাস সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। যেমন যদি আমরা কয়েকশো বছর পিছিয়ে যাই তাহলে এটা জানা যায় যে প্রাচীন মানুষেরা, অর্থাৎ কি প্রাচীন সভ্যতার যে মানুষরা ছিল তারা কিনা এটা বিশ্বাস করত যে আমাদের এই জগৎটা অর্থাৎ পৃথিবীটা নাকি কয়েকটা বেসিক তত্ত্ব বা বস্তু দিয়ে তৈরি। সেগুলো কি কি? যেমন হয় পৃথিবী অর্থাৎ মাটি, তার সাথে বায়ু, জল, অগ্নি, এই কয়েকটা এই 4-5টা মানে বেসিক জিনিস নিয়ে কিনা আমাদের পৃথিবীটা তৈরি ছিল, এটা বিশ্বাস করতেন। এটা এর সাথে সাথেই একটা মজার জিনিস এটাই যে আমাদের প্রাচীন ভারতেও কিনা এই ধারণাটাই প্রচলিত ছিল। অর্থাৎ আমাদের প্রাচীন ভারতে পঞ্চতত্ত্বের একটা ধারণা ছিল। পঞ্চতত্ত্ব মিন্স 5টা তত্ত্ব। এই 5টা তত্ত্ব অনুযায়ী কি বলা হয়েছিল যে আমাদের এই পৃথিবীটা বা এই জগৎটা কিনা 5টা জিনিস নিয়ে তৈরি। কি কি? এক ছিল পৃথিবী অর্থাৎ মাটি, বায়ু, অগ্নি, জল এবং আকাশ। আকাশ মিন্স এখানে পৃথিবীর বাইরে যে মহাশূন্যের কথা বলা হয়েছে বা স্পেস, সেটা। ওকে, তো এবার যত সময় আগাতে থাকলো, অর্থাৎ কয়েক দশক কয়েক শতক পর যখন বিজ্ঞানের উন্নতি ঘটলো, তখন এটা জানা গেল যে এই যে 4-5টা তত্ত্ব দিয়ে যে আমাদের এই জগৎটা বা পৃথিবীটা তৈরি হয়েছে, সেই তত্ত্বগুলো কিনা আবার ছোট ছোট মৌল অর্থাৎ মৌলিক পদার্থ দিয়ে তৈরি। বোঝা গেল? তো যদি আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, প্রথমত কোনো একটা তত্ত্ব নিই, যেমন মাটি। মাটি কিনা অনেকগুলো পদার্থ দিয়ে তৈরি, তাই না? কারণ সাধারণ যে মাটি সেটা তো একটা পদার্থ বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি নয়, তাই তো? অনেকগুলো পদার্থের মিশ্রণ ওটা আর কি। ঠিক আছে, আবার যদি আরেকটু উদাহরণ নিয়ে বোঝাই, যেমন জল। দেখো, বোর্ডেতে লিখে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যেমন জলের সংকেত কি? H2O। ওকে, এবার এই H2O জল, সেটা আবার কি কি দিয়ে তৈরি? একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন দিয়ে তৈরি। এই যে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, এইগুলোকেই বলা হয় মৌল। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলের দুটো উদাহরণ। ঠিক আছে, এবার দেখো, জল একটা তত্ত্ব ছিল, কিন্তু এই তত্ত্বটাও কিনা আবার কি একটা অক্সিজেন আবার দুটো হাইড্রোজেন, এদের মানে সংযুক্তির ফলে তৈরি হয়েছে। অর্থাৎ ছোট ছোট মৌল থেকেই কিনা আবার তত্ত্বগুলো তৈরি হয়েছে। এটাই কিনা বিজ্ঞানীরা পরে বুঝতে পারলেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এবং তার সাথে সাথেই সেই সময় আরো অনেক প্রাকৃতিক মৌলের আবিষ্কার হয়, অর্থাৎ খোঁজ পাওয়া যায় আর কি। এইভাবে প্রাকৃতিক মৌলের খোঁজ করতে করতে একটা সময় মোট 63টি মৌলের খোঁজ পাওয়া যায়। সময়ের সাথে সেটা 92 হয়ে যায়। 92 থেকে এখন বর্তমানে সেটা গিয়ে দাঁড়ায় 118টি মৌল। অর্থাৎ পৃথিবীতে এখন মোট 118টি মৌলের খোঁজ পাওয়া গেছে। তো চলো এবার আলোচনা করা যাক সেই সকল বিজ্ঞানীদের ব্যাপারে যারা এই সকল মৌলগুলিকে কি করেছিল, একটা নির্দিষ্ট সজ্জায় সাজাবার চেষ্টা করেছিলেন। এবার তোমাদের মনে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক যে এই মৌলগুলোকে সাজাবার কি প্রয়োজন। দেখো, যদি আমরা এই সকল মৌলগুলো ধর্মগুলোকে বা বিভিন্ন বৈশিষ্ট্যই যদি বলি, সেগুলোকে আমরা 1 by 1 মানে ইন্ডিভিজুয়ালি এক একটা করে যদি আমরা প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য বা ধর্ম জানার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের মানে খুবই একটা কঠিন ব্যাপার হয়ে উঠবে। কিন্তু যদি
কি করি, একই ধরনের মৌল যেগুলো সেগুলোকে একটা জায়গাতে সাজিয়ে রাখি, ঠিক আছে, এবং অন্য ধরনের মৌলগুলোকে অন্য একটা সাইডে যদি সাজিয়ে রাখতে পারি আমরা, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের পড়াশোনা করতে বা যে কোনো গবেষণা করতে এবং অন্যান্য সকল কাজে মৌলগুলোর ব্যবহার আমাদের কাছে সুবিধাজনক হয়ে যাবে আর কি। সেই জন্য বিজ্ঞানীরা প্রচেষ্টা করলেন যে এই সকল যে মৌলগুলো পাওয়া গেল সেগুলোকে একটা নির্দিষ্ট সজ্জায় সাজাতে পারলে সুবিধে হয় আর কি। তো সেই কারণেই বিভিন্ন বিজ্ঞানীরা এই মৌলগুলোকে তাদের ধর্মের ভিত্তিতে, ঠিক আছে তো, সুসজ্জিত করার একটা প্রচেষ্টা শুরু করলেন, ঠিক আছে। অনেক বিজ্ঞানীরা প্রচেষ্টা করেছিলেন, তার মধ্যে যেমন কিছু কেমন বিজ্ঞানী যদি আমি নাম বলি, যেমন ছিলেন বিজ্ঞানী ডোবেরিনার ছিলেন, নিউল্যান্ড ছিলেন, সাকুরতোয়া ছিলেন, বিজ্ঞানী মেন্ডেলিভ ছিলেন, লোথার মেয়ারও ছিলেন এবং আরও অনেক বিজ্ঞানীরা প্রচেষ্টা করেছেন। এবার আমরা তাদের মধ্যেই কয়েকজন বিজ্ঞানী নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আলোচনা করব জার্মান বিজ্ঞানী ডোবেরিনার সম্বন্ধে। তিনি 1817 খ্রিস্টাব্দে এই মৌলগুলোকে একটা নির্দিষ্ট সজ্জায় সাজানোর প্রচেষ্টায় একটা সূত্রের আবিষ্কার করেন। সেই সূত্রের তিনি নাম দেন ত্রয়ী সূত্র। এই সূত্রটাকে বর্তমানে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলা হয়। এই সূত্র অনুযায়ী তিনি কি বলেন যে রাসায়নিক ধরনের মিল আছে এরকম 3টে মৌলকে যদি আমরা পরপর শ্রেণী অনুযায়ী সাজাই, তাহলে দেখা যাবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যে গড় সেটা কিনা মাঝের মৌলের পারমাণবিক ভরের সাথে সমান হবে। তো চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা। দেখো, রাসায়নিক ধরনের মিল আছে এরকম 3টে মৌল নিচ্ছি, যেমন কি কি, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। ওকে, লিথিয়ামের পারমাণবিক ভর কত, 7, সোডিয়ামের 23 এবং পটাশিয়ামের 39। এবার সূত্র অনুযায়ী কি বলতে চাইছে, এবার এগুলোকে আমরা নম্বরিং করে দিই, 2, এটা 3। সূত্র অনুযায়ী বলছে এই যে প্রথম এবং তৃতীয় এই দুটো মৌলের পারমাণবিক ভরের গড়, অর্থাৎ যদি আমরা গড় করি, প্রথমে 7 আর তৃতীয় মৌলের 39, এতে যদি আমরা গড় করি কত পাওয়া যাবে, 46/2 সমান 23। দেখো, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যে গড় আমরা পাবো সেটা কিনা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সাথে সমান হবে। এই ছিল এই সূত্রের মূল কথা, বোঝা গেল? কিন্তু এই সূত্রের মানে কিছু ডিমেরিটসও ছিল, অর্থাৎ যদি আমি সোজা ভাষায় বলি, এই সূত্রটা কিনা শুধুমাত্র প্রথম কয়েকটা হালকা মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। পরে যত ভারী মৌলের দিকে আমরা আগাতে শুরু করি তখন আর এই সূত্রটা প্রযোজ্য হয় না। সেই জন্য এই সূত্রটা কি হয়, পরিত্যক্ত হয়ে যায়। তো এবার আলোচনা করা যাক ব্রিটিশ বিজ্ঞানী নিউল্যান্ড সম্বন্ধে। তিনি 1866 খ্রিস্টাব্দে একটা সূত্র আবিষ্কার করেন, সেটার নাম ছিল অষ্টক সূত্র, যেটাকে বর্তমানে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়। এই সূত্রে তিনি কি বললেন, তিনি বলেছেন যে প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ যদি আমরা কোনো একটা মৌল থেকে শুরু করলে ঠিক তারপরে যে 8 নম্বর মৌলটা আমরা পাবো, সেই 8 নম্বর মৌলতে কিনা প্রথম মৌলের মতনই ধর্মের মিল পাওয়া যাবে। বোঝা গেল? যদি বোঝা না যায় তাহলে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবে। দেখো, যদি আমি উদাহরণ দিই, এখানে উদাহরণ হিসাবে যদি লিখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখানেতে লিথিয়াম যেটা, সেটাকে আমি যদি 1 নম্বর মৌল ভাবি, লিথিয়ামের পর দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে সোডিয়াম কি, সোডিয়াম হলো 8 নম্বর মৌল। বোঝা গেল?
তার মানে 8 নম্বর মৌল এর অর্থ হলো প্রথম লিথিয়ামের সাথে এই সোডিয়ামের ধর্মের মিল থাকবে, অর্থাৎ এখানে লিথিয়াম প্রথম মৌল আর সোডিয়াম হচ্ছে অষ্টম মৌল, তাই প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের একটা ধর্মের মিল পাওয়া যাবে। এই ছিল এই সূত্রের আসল অর্থ। বুঝে গেল? যেমন দেখো না, যদি বেরিলিয়ামকে যদি আমরা 1 নম্বর মৌল ভাবি, তাহলে বেরিলিয়াম থেকে ঠিক তার 8 নম্বর পর্যন্ত গুণে দেখি। বেরিলিয়াম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে ম্যাগনেসিয়াম হলো 8 নম্বর মৌল। এক্ষেত্রে যদি ম্যাগনেসিয়াম 8 নম্বর মৌল, এর অর্থ কি ম্যাগনেসিয়ামের সাথে বেরিলিয়ামের ধর্মের কোনো না কোনো মিল পাওয়া যাবে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। কিন্তু এই সূত্রটাও একটা সময়তে পরিত্যক্তই হয়ে যায়। তার কারণ এই সূত্রটাও কিনা শুধুমাত্র 20টা মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। তো এবার তোমাদের সাথে সেই বিজ্ঞানী নিয়ে আলোচনা করব, যেই বিজ্ঞানী সূত্র থেকে কিনা প্রথম পর্যায় সারণীটা তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, তিনি হলেন রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ। তিনি 1869 খ্রিস্টাব্দে একটা সূত্র প্রবর্তন করেন, যেটার নাম ছিল পর্যায় সূত্র। তিনি তার পর্যায় সূত্রে কি বলেন, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ কোনো একটা মৌল থেকে যদি আমরা শুরু করি, তাহলে তারপর কি হবে, পরপর যে আমরা মৌলগুলোকে যদি একটার পর একটা দেখতে পাবো সবারই কিনা পারমাণবিক ভর বৃদ্ধি পাচ্ছে। এইভাবে একটার পর একটা মৌল নিয়ে যখন আমরা আলোচনা করব, দেখবো যে এবং এটা দেখবো যে তাদের পারমাণবিক ভর বাড়তে বাড়তে তারপর আবার এমন একটা মৌল আসবে যে মৌলটার ধর্ম কিনা প্রথম কোনো একটা মৌলের ধর্মের সাথে মিল আছে। তো দেখো, উদাহরণ হিসাবে যদি আমরা মৌলগুলোকে পারমাণবিক ভরের বৃদ্ধি অনুযায়ী পরপর যদি আমরা সাজিয়ে থাকি, তাহলে কি দেখতে পাবো, যে লিথিয়াম থেকে শুরু করে পারমাণবিক ভর বৃদ্ধি করতে করতে ফ্লোরিন পর্যন্ত যদি যাই, ফ্লোরিনের পর তারপর যে সোডিয়াম মৌল আছে, এরও তো নিশ্চয়ই পারমাণবিক ভর বেড়েছে, কিন্তু দেখা যাবে এই সোডিয়ামের পারমাণবিক ভর বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিনা সেটা লিথিয়ামের সাথে কি ধর্মের সাদৃশ্যতা বা মিল দেখাবে। বা যদি আমি অন্য একটা মৌলকে উদাহরণ হিসাবে নিয়ে থাকি, যেমন বেরিলিয়ামের পর কি দেখা যাবে, কয়েকটা মৌল যাওয়ার পর ম্যাগনেসিয়ামেতে কিনা আবার প্রথম কি হবে, বেরিলিয়ামের মতনই ধর্মের মিল পাওয়া যাবে। তো এবার বলি যে আগেই যেটা তোমাদের বলেছিলাম, যে এই পর্যায় সূত্রের সাহায্যেই কিনা প্রথম পর্যায় সারণী তৈরি করা হয়েছিল, যেটাকে কিনা মেন্ডেলিফের পর্যায় সারণী হিসাবে আমরা চিনি। এই মেন্ডেলিফের পর্যায় সারণী কিছুটা এই টাইপের দেখতে ছিল। পাশের ছবিটা দেখো, বুঝতে পারবে। এবার এর সাথে আরেকটা কথা বলি, এই যে পর্যায় সারণী মেন্ডেলিফের, এই পর্যায় সারণীতে অর্থাৎ যখন এই পর্যায় সারণীটা আবিষ্কার হয়েছিল আর কি, তখন শুধুমাত্র প্রকৃতিতে 63টা মৌলই ছিল, এমনকি নিষ্ক্রিয় মৌল পর্যন্তও ছিল না তখন। কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ এটা অনুমান করে গেছিলেন যে পরে আরো অনেক মৌলের আবিষ্কার হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্য তিনি কি করলেন, তার নিজের এই পর্যায় সারণীতে কিছু ফাঁকা স্থান রেখে গেছিলেন, এবং তিনি এই যে ফাঁকা স্থানগুলি রেখে গেছিলেন, ঠিক আছে, তো সেগুলো কিনা পরে যত আরো মৌলের যত আবিষ্কার হয়েছে প্রকৃতিতে এবং মনুষ্য সৃষ্ট, সেই মৌলগুলো কিনা ওই ফাঁকা স্থানেতে জায়গা দখল করতে সক্ষম হয়েছিল। এবং আমরা জানি যে বর্তমানে কিনা 118টা মৌল আবিষ্কার হয়ে গেছে, এবং এই 118টা মৌলকে স্থান দেওয়ার জন্য যে পর্যায় সারণী তৈরি হয়েছে সেটা একটু মডিফাইড পর্যায় সারণী, অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে একটু আলাদা। বোঝা গেল? এবং বর্তমানে সেই পর্যায় সারণীটাকে কিন্তু কি বলা হয়, দীর্ঘ বা আধুনিক পর্যায় সারণী বলা হয়ে থাকে। এই দীর্ঘ বা আধুনিক পর্যায় সারণীটা দেখতে কিছুটা এই টাইপের। বোঝা যাচ্ছে? তো এই দীর্ঘ পর্যায় সারণী নিয়ে
আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এখন ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে আরেকজন বিজ্ঞানী নিয়ে দু এক কথা বলতে চাই। তিনি হলেন বিজ্ঞানী লোথার মেয়ার। তিনিও কিনা বিজ্ঞানী মেন্ডেলিফের মতনই একটা পর্যায়সূত্রের আবিষ্কার করেছিলেন, কিন্তু যেহেতু তিনি কি করেছিলেন যে বিজ্ঞানী মেন্ডেলিফ পর্যায়সূত্র আবিষ্কার করার কিছু সময় পরে নিজের সূত্রটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য বর্তমানে এই পর্যায়সূত্র কিনা শুধুমাত্র বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায়সূত্র বলেই পরিচিত। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং আরও নতুন নতুন ভিডিওর লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন অলে সেট করে দাও। ওকে, তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আজ এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।